বক্তব্যটা এতে নিয়ে নিই, আমরা ঢাকা চলে যাবো। আপনারা পুরো এদিকটা তো খুললে এরপরে ভিডিও নেবেন, আপনারা ভিডিও নেবেন, আমাকে কাস্টমার বাড়বে। কিছু বলবেন, আপনি কিছু বলবেন? আপনারা পুরো এদিকটা তো খুললে এরপরে ভিডিও নেবেন। আসসালামু আলাইকুম। তথ্য অনুসন্ধানে টিম গঠন, আরো বেনজির আজিজের খোঁজে বিএনপি। ভালো, মানে সরকারের ভেতরে আরো বেনজির আজিজ আছে, সেটার জন্য তথ্য অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। ভালো, বিরোধী দল একটা ছায়া সরকার, পার্লামেন্টে যদি থাকতো তাহলে আরো ভালো হতো। তাহলে তারা একটা সংসদীয় কমিটি করে সেটা তারা অনুসন্ধান করতে পারতো। তো যেহেতু আমাদের নির্বাচন, তার নির্বাচনের জায়গায় নেই, এই আলোচনা করে লাভ নেই। তারপরেও বড় বিরোধী দল অনেকে মনে করে যে সঠিক নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন যদি হতো তাহলে তারা ক্ষমতা আসতে পারতো। তো সেই রকম একটি দলের তো অবশ্যই দায়িত্ব আছে, তো তারা করতে পারে। এটা এক ধরনের সরকার যদি মনে করে তাদের সহযোগিতা আর যদি সেটা মনে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। ইদানিং বেনজির আহমেদের নানা বিষয় নিয়ে কথাবার্তা কিন্তু হচ্ছে। একজন সাবেক আইজিপি, পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা, কত সম্পদ বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন এবং বানানোর পর সেগুলোর দায় দায়িত্ব কার, কে কে তার দায় নেবে, কে তার দায় নেবে না, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং তার হঠাৎ করে অন্তর্ধান, উনি কোথায় গেলেন? গত এক মাসেরও বেশি সময় ধরে ওনার কোনো সারা শব্দ নাই। উনি কি দেশ ছেড়ে চলে গেলেন? এবং চলে গিয়ে থাকলে কিভাবে গেলেন? এবং সেটাকে মানে কেন আটকানো হলো না তাকে, যার বিরুদ্ধে এত এত অভিযোগ, তাকে কেন থামানো হলো না? এই যে বিষয়গুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম। তথ্য অনুসন্ধানে টিম গঠন, আরো বেনজির আজিজের খোঁজে বিএনপি। ভালো, মানে সরকারের ভেতরে আরো বেনজির আজিজ আছে, সেটার জন্য তথ্য অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। ভালো, বিরোধী দল একটা ছায়া সরকার, পার্লামেন্টে যদি থাকতো তাহলে আরো ভালো হতো। তাহলে তারা একটা সংসদীয় কমিটি করে সেটা তারা অনুসন্ধান করতে পারতো। তো যেহেতু আমাদের নির্বাচন, তার নির্বাচনের জায়গায় নেই, এই আলোচনা করে লাভ নেই। তারপরেও বড় বিরোধী দল অনেকে মনে করে যে সঠিক নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন যদি হতো তাহলে তারা ক্ষমতা আসতে পারতো। তো সেই রকম একটি দলের তো অবশ্যই দায়িত্ব আছে, তো তারা করতে পারে। এটা এক ধরনের সরকার যদি মনে করে তাদের সহযোগিতা আর যদি সেটা মনে না করে তাহলে ভুল করবে। কেননা এটা তো ঠিক আজকে আজিজ বেনজির নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, এটা প্রতিষ্ঠানগুলো সেনাবাহিনীর মতন একটা প্রতিষ্ঠান, পুলিশের মতন একটা প্রতিষ্ঠান, এই দুই বাহিনী একটা ধাক্কা খায়। এই দুই বাহিনীর ভাবমূর্তি নষ্ট হলে আমাদের মর্যাদা শুধু দেশে না বিদেশে ভুলুণ্ঠিত হয়। মানে কি ধারণা করবে যে সেনা প্রধান এরকম কাজ করে, পুলিশের প্রধান এই সমস্ত কাজ করে, তারা একেবারে সুন্দর মতন রিটায়ারমেন্টে চলে যায়, তারপরে প্রকাশ হয়। এগুলি ভয়ঙ্কর অপরাধ। এগুলি তো দায়িত্বে থাকলে এক চুন থেকে পান খসলেই বিদেশে, ইউরোপ আমেরিকার দেখবেন যে ভালো রাষ্ট্রগুলোতে সাথে সাথে তাদেরকে মানে অভিযোগ আনা হয়, তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু আমাদের দেশে এখন বিচারের মুখোমুখি করা হচ্ছে, তাও ঢিমে তালে আস্তে আস্তে ধীরে ধীরে। এই মধ্যে বেনজির সাহেব তো চলেই গেল দেশের বাইরে। তো এইভাবে চলে যখন তার নাকি তারা দায়িত্বে নেই।
অথচ দায়িত্বে থাকা অবস্থায় করলে এটা মেসেজ যাইতো সমস্ত পর্যায়ের কর্মকর্তাদের কাছে যে খবরদার এই সমস্ত করে কিন্তু পার পাওয়া যাবে না। এখন কি হচ্ছে, দুর্নীতির রাহু গ্রাসে সমস্ত একেবারে আচ্ছন্ন হয়ে গেছে, সবাইকে গ্রাস করছে। দেখেন না, ওই যে এক উত্তম কুমার, সেও নিষেধাজ্ঞা দিছে, তারও মানে শত শত কোটি টাকা। তারপরে একজন এনএসআর পরিচালক 125 কোটি টাকা তার ওয়াইফের ব্যাংকে লেনদেন। মানে কিরকম ভাবে যেন একটা মরিয়া হয়ে গেছে। মানে 1 কোটি 2 কোটি হলে এদের চলে না, শত শত কোটি টাকার দরকার। তো যাই হোক, ব্যাংক লুট, অর্থ পাচার, মানবাধিকার হরণ সহ ক্ষমতার অপব্যবহার করে গুরুতর অপরাধ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বিএনপি। এই লক্ষ্যে উচ্চ পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি অনুসন্ধানী টিম গঠন করেছে দলটি। ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজও শুরু করেছে তারা। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে সাবেক ও বর্তমান মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা বাহিনী সহ সামরিক বেসামরিক কর্মকর্তা, নিম্ন আদালতের বিচারক, উচ্চ আদালতের বিচারপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের ক্ষমতা অপব্যবহারকারী ব্যক্তি এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, অত্যন্ত নিবিড়ভাবে অনুসন্ধানে সত্য প্রমাণিত তথ্যগুলো সংগ্রহ করা হবে। সময় মতো দেশবাসী ও বিদেশিদের সামনে তা প্রকাশ করার পরিকল্পনা আছে। বিশেষ করে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আরও কতজন আজিজ, বেনজির ও আজিমের জন্ম হয়েছে তা তারা খুঁজে বের করবে। বিএনপির সূত্র বলছে, বিরোধী দলের সাংবিধানিক অধিকার অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি প্রয়োগ করে দমনকারী কর্মকর্তারা জবাবদিহির ঊর্ধ্বে রয়েছে। তারা মনে করে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এবং বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে তারাই সরকারকে টানা ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। সত্য, এই ধারণাগুলো একেবারেই মিথ্যা না। জনমনের তেমন ধারণাই আছে যে এই যে প্রশাসনের একটা অংশ, তারা তাদের সুবিধার জন্য মানে সরকারকে টিকিয়ে রাখছে যে তারা যাতে দুর্নীতি লুটপাট করতে পারে। আজকে দেখেন বেনজিরের কি অবস্থা। ফলে প্রশাসনের অনেক কর্মকর্তা ধরাকে সরা মনে করেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস ও মৌলিক মানবাধিকার হরণের পাশাপাশি নিজেরা লুটপাটে নিমগ্ন হয়ে পড়েছেন। দুর্নীতির মাধ্যমে ডলার পাচার সহ ব্যাংক লুটপাটে আজ দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছে। এ বিষয়ে ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এই আজিজ বেনজিরকে কারা সৃষ্টি করেছে? দেশে আরও অসংখ্য আজিজ বেনজিরের মতো কর্মকর্তা সরকারের আশ্রয় প্রশ্রয়ে অপরাধের সঙ্গে যুক্ত। চারিদিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়া আর কিছু নেই। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান জিরো টলারেন্স। বেনজির আহমেদের তদন্ত হচ্ছে, আজিজেরও তদন্ত করতে পারবে দুদক। বিচার করা স্বচ্ছ সরকার আছে, এই ইস্যুতে সরকার মোটেই বিব্রত নয়। যাই হোক, এখন যদি উচ্চ পর্যায়ে টিম গঠন করে যদি তারা অনুসন্ধান করে, সেগুলো যদি সরকারের কাছেও তারা উপস্থাপন করে, সরকারও তাহলে পাবে, ধাক্কা পাবে এবং তারাও নড়ে চড়ে বসবে যে এইগুলোকে মানে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া উচিত না। ক্ষমতায় থাকার জন্য এই প্রজাতন্ত্রের কর্মকর্তা তাদেরকে ব্যবহার করা যে উচিত না, এবং এটার মধ্য দিয়ে যে সুশাসন ব্যাহত হচ্ছে, দুর্নীতির রাহু গ্রাসে পুরো দেশটা নিমজ্জিত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখে তাদেরও একটা টনক নড়বে। এখন সরকার এটা কিভাবে নেবে সেটাই দেখার বিষয়। যদি মানে বলে যে ঠিক আছে বিএনপি দুর্নীতি করুক, আমরা সহযোগিতা করব দুর্নীতির মানে তদন্তে, তাহলে তো ভালো। আর না হলে তো এটা রাজনৈতিক একটা ওই হবে। যদি বিরোধিতা করা হয় তাহলে এই দুর্নীতিবাজরা প্রশ্রয় পাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্তর্ধান, উনি কোথায় গেলেন? গত 1 মাসেরও বেশি সময় ধরে ওনার কোনো সারা শব্দ নাই। উনি কি দেশ ছেড়ে চলে গেলেন? এবং চলে গিয়ে থাকলে কিভাবে গেলেন? এবং সেটাকে মানে কেন আটকানো হলো না তাকে? যার বিরুদ্ধে এত এত অভিযোগ, তাকে কেন থামানো হলো না? এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে নানা রকম আলোচনা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক সরকারি কর্মচারী যারা আছেন, তারা চাকরি থেকে সরে যাওয়ার পর তাদের নিয়ে নানা রকম কথাবার্তা কিন্তু হয়, কিন্তু চাকরিতে থাকাকালীন হয় না। এবং একটা প্রশ্ন আরও উঠে, আমরা সবাই কিন্তু আশেপাশে দেখি যে একজন সরকারি কর্মকর্তা হওয়ার পর, বড় কোনো পদস্থ কর্মকর্তা হওয়ার পর
তার সম্পদের কিভাবে বিকাশ ঘটতে থাকে। এবং এই বিকাশ ঘটাটা দেখুন, আমাদের আইন কিন্তু আছে, আইনের প্রতিপালনটা হয় না। আমি এই জন্যই আজকে আপনাদের সবাইকে একটু জানাতে চাই যে আইনগুলো কি। সরকারি একজন কর্মচারী উনি কি আচরণ করবেন তার জন্য কিন্তু সরকারের একটা বিধিমালা আছে, যে বিধিমালাকে বলা হয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা। এটা আপনারা পাবেন, বাজারে কিনতেও পাওয়া যায়, এটা কিনে নিলে আপনি পড়তে পারবেন যে একজন সরকারি কর্মচারী আচরণ কী হতে পারে। আমি এই বিধিমালাটা নিয়ে আজকে বিধিমালার 2-1টা ধারা নিয়ে, এই ধরনের ঘটনার ধারা নিয়ে আমি একটা আলোচনা করব, এই কারণে যে এটা আপনারা নিজেরা জেনে রাখুন, এবং যদি এই আচরণের সঙ্গে ভিন্নতা দেখেন তাহলে আপনি বুঝবেন যে ওই লোকটা আসলে করাপ্ট, ওই লোকটা আসলে দুর্নীতিবাজ, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কিন্তু দাবিও তুলতে পারেন। আমি বেশি না, মাত্র কয়েকটা ধারা আপনাদের সংক্ষেপে পড়ে শোনাই। ধারাগুলো তো আইনের ভাষা বুঝতে পারেন, ডিটেল বলা হয়, অনেক কিছু বলা হয়। আমি সংক্ষেপে গেলে একটু বলি আপনাদেরকে। যেমন সরকারি কর্মচারী আইনের বিধিমালার 11 নম্বর যে ধারাটা আছে, সেখানে বলা হয়েছে যে 2.5 লাখ টাকা বা তার অধিক মূল্যের স্থাবর অস্থাবর সম্পত্তি কিনতে হলে বিভাগীয় প্রধান অথবা সচিবের অনুমতি নিতে হবে। মানে যদি আপনি 2.5 লাখ টাকার একটা প্রপার্টি কিনেন, দাম যার মাত্র 2.5 লাখ টাকা অথবা 2.5 লাখ টাকার চেয়ে একটু বেশি, তাহলে আপনাকে অবশ্যই আপনার বিভাগীয় প্রধান, আর যদি আপনি নিজেই বিভাগীয় প্রধান হন যেমন বেনজির আহমেদ হয়েছেন, তাকে কিন্তু অবশ্যই সচিবের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে যে আমি এটা কিনতে চাই। কত টাকা মূল্যের? 2.5 লাখ টাকা মূল্যের। আর এখানে কত টাকা মূল্যের প্রপার্টি উনি কিনেছেন সেটা তো লাখের কোনো আলোচনাই নাই, কোটি কোটি টাকার আলোচনা। তাহলে আমরা কি ধরে নেব উনি ওই সময় যিনি সচিব ছিলেন তার অনুমতি নিয়েই কিনেছেন? যদি অনুমতি নিয়ে কিনে থাকেন, দায় দায়িত্ব তাহলে সরকার নেবে না কেন? আর যদি অনুমতি না নিয়ে কিনে থাকেন, তাহলে এই অনুমতি না নিয়ে যে এত বড় দৃশ্যমান একটা প্রপার্টি উনি করলেন, সেটা দেখার জন্য সরকারের অন্য কোনো বিভাগ ছিল না? উনি যে সরকারের একটা বিধিমালা ভাঙলেন, আইন ভাঙলেন, এর জন্য এটা দেখার জন্য কি কোনো লোক ছিল না? তারা কেন দেখল না? আসেন আমরা আরেকটা পয়েন্টে আসি। এই বিধিমালার 12 নম্বর ধারায় কি বলা হয়েছে? 12 নম্বর ধারায় বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী ফ্ল্যাট বা ভবন নিজে নির্মাণ করতে পারবেন না, কোনো ডেভেলপারকে দিয়ে নির্মাণ করাতে পারবেন না, কিনতে পারবেন না। পয়েন্টগুলো খেয়াল রাখেন। আপনি নিজেও কিনতে পারবেন না, আগে আপনাকে অনুমতি নিতে হবে কিন্তু সরকারের কাছ থেকে। অথবা আপনি যদি বলেন যে আমি বানাতেও পারবেন না, আপনি কোনো ভবন বানাতে পারবেন না। এবং যদি আপনি বলেন যে আমি ডেভেলপারকে দিয়ে বানাবো, আমি বানাবো না, তাও পারবেন না। সেক্ষেত্রে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। যখন আপনি অনুমতি নিতে যাবেন, অনুমতি চাওয়ার সময় প্রয়োজনীয় অর্থের উৎসের বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে, আপনাকে ইনফর্ম করতে হবে যে এটা যে বানাতে গেলে আপনার যে টাকাটা খরচ হবে অথবা কিনতে গেলে যে টাকাটা খরচ হবে, এই টাকাটা আপনি পেয়েছেন কোথা থেকে সেটা আপনাকে ইনফর্ম করতে হবে। তাহলে এই যে গুলশানে যে ফ্ল্যাটটা উনি কিনেছিলেন র্যাঙ্কন টাওয়ারে, যে টাকা দিয়ে কিনেন সেই টাকাটা তো 2.5 লাখ টাকার বেশি। পানির দামে কিনেছেন বলা হচ্ছে, পানির দামে কিনছেন ধরলাম, তাও তো 4টা ফ্ল্যাট কিনছেন মানে 2 কোটি টাকার উপরে দিয়ে, সেটা তো 2.5 লাখ টাকার চেয়ে বেশি। এটা কি জানাইছিল? এবং আমি ধরে নিচ্ছি জানিয়েছিল, কারণ আমি এই জন্য ধরে নেব যে সরকারের উনি এত বড় একটা পদে আছেন, কেন জানাবেন না? নিশ্চয়ই জানিয়েছেন, সরকার জেনেছে, জেনেও তাকে করতে দিয়েছে। তার দায়িত্বটা সরকারের, ওই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব এটা। সে জেনে তাকে কেন করতে দিয়েছে এবং করার সময় তাকে কী উৎসের টাকা উৎসে কী দেখিয়েছে। ওখানে তো এক নাবালক কন্যা নামে কেনা হয়েছিল, সেই নাবালক কন্যা কোথায় টাকা পেলো? আবার দেখেন, আমি আরেকটা ধারা পড়ি, 13 নম্বর ধারা। আমি কিন্তু 3টা ধারাই পড়বো, আর বেশি পড়ব না। 13 নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি চাকরিতে প্রবেশের সময় নিজের ও পরিবারের সম্পদের হিসাব সরকারের কাছে দাখিল করতে হবে। এবং এখানে যদি
50,000 টাকার বেশি মূল্যের কোনো অলংকার থাকে সেটাও বলতে হবে। যদি তার বউর কোনো অলংকার থাকে যার দাম 50,000 টাকার বেশি, আজকাল যে কোনো অলংকারই কিনেন আপনি, কানের দুল কিনলেও তার দাম 50,000 টাকার চেয়ে বেশি হবে, এবং সেই অলংকারের কথাও সেখানে উল্লেখ করতে হবে যে আমার এবং আমার পরিবারের এই অলংকার আছে। আর তারপরে এই 13(2)-এ বলা হয়েছে প্রতি 5 বছর পর পর এই সম্পদের হিসাব দিতে হবে যে কতটুকু বাড়লো কতটুকু হ্রাস বৃদ্ধির হিসাবটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করতে হবে। এগুলি কিন্তু লিখিত নিয়ম, কিন্তু আইন, কিন্তু এটা আপনাকে আইনটা মানতে হবে। তো এই আইনের কোনোটাই কি বেনজির সাহেব মানছেন? রাখেন বেনজিরের কথা, অন্য কেউ কোনো সরকারি কর্মকর্তারা মানে কে মানে? আপনি দেখেন তো আপনার আশেপাশের একজন ওসি, থানার ওসিও কি মানে? এইভাবে দেশ চলছে, এভাবে দেশকে চলতে দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে, এটা বলে নেওয়া ভালো যে পরিবার বলতে কি বলা হয়েছে, এটাও এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে পরিবার বলতে আপনি কি বুঝবেন। পরিবার হলো সে, তার স্বামী বা স্ত্রী, তার সন্তান, এদেরকে বলা হচ্ছে পরিবার। এবং তার উপর নির্ভরশীল অপর কোনো ব্যক্তি যদি থাকে, তার টাকায় চলে, তাহলে সেও তার পরিবারের অংশ। তো এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আছেন, যারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী বলেন, আপনার একটা উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করেন, আপনি যে কোনো বিসিএ পাস করা যে সমস্ত সরকারি কর্মকর্তা আছেন তাদের কথা, মানে ক্যাডার সার্ভিস, তাদেরকে ধরেন, পুলিশের যে কোনো কর্মকর্তাকে ধরেন, আমি তো বলবো, এবং আমি মানে দায়িত্ব নিয়েই বলছি, 90% সরকারি কর্মচারী তাদের এই বিধিমালা লঙ্ঘন করে থাকেন। তো এমন একটা দেশে আমরা আছি যে দেশের 90% সরকারি কর্মচারী নিয়ম মানেন না, আইন মানেন না, দুর্নীতি করেন। কারণ এই আইন অনুযায়ী এই বিধিমালার কোনো একটা ভাঙলেই তাকে আপনি দুর্নীতিবাজ হিসাবে অভিহিত করতে পারেন। কি জবাব দিবেন? কারা দুর্নীতিবাজ নয় বলুন তো, এবং তার ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।